হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের ভিডিওগুলোতে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে টোটাল ডিসকাশন করেছি। তো আজকে আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে এক নাম্বার আসার সম্ভাবনা আছে বা 2 নাম্বার। তো প্রোটিন কি? প্রোটিন মানেই হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ। প্রোটিনে কিন্তু আমাদের নাইট্রোজেনটা মাস্ট। কার্বোহাইড্রেট যখন পড়েছি তখন লক্ষ্য করে দেখো, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এগুলো নিয়ে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়েছিল, সমস্ত কার্বোহাইড্রেট। সেখানে আমাদের একাধিক ওইচ গ্রুপ ছিল, আমাদের অ্যালডিহাইড গ্রুপ ছিল, আমাদের কিটো গ্রুপ ছিল, এই সমস্ত গ্রুপগুলো ছিল। তো প্রত্যেকটাতেই আমাদের এই 3টে মৌল নিয়ে আমাদের সব কিছু হয়ে গিয়েছিল। তো এখানে কিন্তু আমাদের নাইট্রোজেন পরমাণু কিন্তু থাকবে, কার্বন হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, প্যারালেলি নাইট্রোজেনটা আমাদের অ্যাড হবে। আর প্রোটিন হচ্ছে এক ধরনের পলিমার। কিসের পলিমার? আলফা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। খুব ভালো করে গুরুত্ব দিতে হবে, কোন আলফা অ্যামাইনো অ্যাসিডের পলিমার? আলফা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তখন আলফা অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এই যে আমাদের অ্যাসিড গ্রুপটা রয়েছে, এই অ্যাসিডের এই যে আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে যদি আমাদের অ্যামিন গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা আলফা অ্যামাইনো অ্যাসিড বলবো। বিটা অ্যামাইনো অ্যাসিড কখন বলা হয়? যদি আমাদের এরকম একটা স্ট্রাকচার হতো, ধরো এখানে আর একটা CH2 দিলাম, তারপরে আমরা COH দিলাম, তাহলে এই কার্বনটা আলফা হতো, এই কার্বনটা বিটা হতো। তাহলে বিটা কার্বনে অ্যামাইনো গ্রুপ থাকতো বা অ্যামিন গ্রুপ থাকতো, তখন সেটাকে আমরা বিটা অ্যামাইনো অ্যাসিড বলতাম। ঠিক সেইভাবে যদি আমাদের এখানে ধরো আরেকটা CH2 থাকতো, তারপরে আমাদের অ্যাসিডটা যুক্ত হতো, তখন আমরা এটাকে আলফা বলতাম, এটাকে বিটা বলতাম, এটাকে গামা বলতাম, তখন সেটাকে আমরা গামা অ্যামাইনো অ্যাসিড বলতাম। তো যাই হোক, আমাদের এই আলফা অ্যামাইনো অ্যাসিডটাই সিলেবাসে আছে, এটা পড়লেই হবে। তো এই আলফা অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাকে বলা হয়ে থাকে প্রোটিন। তাহলে আলফা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এক ধরনের কি মোনোমার। তো এই মোনোমারটাকে যখন আমরা বারবার রিপিটেশন করে 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 যুক্ত করব, তখন আমাদের যে পলিমারটা তৈরি হবে তাকে আমরা বলবো প্রোটিন। এই হচ্ছে ব্যাপার। তো এই আলফা অ্যামাইনো অ্যাসিডের দুটো স্ট্রাকচার হয়, দু টাইপের স্ট্রাকচার। একটা হচ্ছে এই স্ট্রাকচারটা, আর জলীয় দ্রবণে এটা জুইটার আয়ন রূপে থাকে। কীরকম জুইটার আয়ন? এই যে এখানে H+ আয়নটা আছে, এই H+ আয়নটা এখানে চলে আসে, নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে NH3+ তৈরি করে। তাহলে এখানে CO- পড়ে থাকলো। তাহলে এটাকে আমরা যখনই CO- করে দেবো আর এখানে একটা হাইড্রোজেনকে অ্যাড করে এটাকে প্লাস করে দেবো, তখন এটাকে বলবো জুইটার আয়ন। একমাত্র জলীয় দ্রবণেই এর অস্তিত্ব আছে, কোনো গ্যাসীয় অবস্থাতে এর অস্তিত্ব নেই। টোটালি এটাকে যদি আমরা দেখি, এটাকে দেখো প্রসম দেখতে লাগছে, নিউট্রাল দেখতে লাগছে, যদি এর মধ্যে প্লাস এবং মাইনাস আয়ন আছে। পরের দিকে আমরা জুইটার আয়নটা আবার দেখবো একটু। তো এই যে অ্যামাইনো অ্যাসিড বা আলফা অ্যামাইনো অ্যাসিড, এই আলফা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমরা দুটো ভাগে ভাগ করবো এটাকে পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে, এবং সেটা নিয়ে এবার আমরা ডিসকাশন করব। তো পুষ্টিগত গুরুত্বের ভিত্তিতে দেখো, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 2 প্রকার। প্রথম অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষিত হয় না, বডি তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদেরকে বলা হয়ে থাকে অপরিহার্য। অর্থাৎ সেই পার্টিকুলার খাবারগুলো যদি আমরা না খাই, তাহলে আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলোর কিন্তু শর্টেজ হয়ে যাবে। তো কারা কারা রয়েছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের দলে? 10টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে। কারা? লাইসিন, লিউসিন, থ্রিওনিন, ভ্যালিন, আইসোলিউসিন। কটা হলো? 5টা। এইভাবে মুখস্থ করবে, লাইসিন, লিউসিন, থ্রিওনিন, ভ্যালিন, আইসোলিউসিন। একটা দেখো সিমেট্রি পাচ্ছ, ঠিক আছে। তারপর ফিনাইল অ্যালানিন, মেথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, ট্রিপ্টোফ্যান। তাহলে আমাদের মুখস্থ করার নিয়মটা কি? লাইসিন, লিউসিন, থ্রিওনিন, ভ্যালিন, আইসোলিউসিন, এটাকে একদমে মুখস্থ করবে একবারে। তারপর একটুকু সময় নিয়ে করবে ফিনাইল অ্যালানিন, মিথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, ট্রিপ্টোফ্যান। ব্যাস 10টা হয়ে গেল। এর একটা নিয়ম দেখো আমি লিখে রেখেছি, পিভিটি টিম হল। যদি কখনো ভুলে যাও, ধরো 10টা নাম লিখতে লিখতে ধরো একটা নাম লিখতে পারছো না, তখন পিভিটি টিম হলটা লিখবে। ধরো এটা বাদ চলে গেছে, এটা ধরো বুঝতে পারছো না, তাহলে এটা দেখে তোমার মনে পড়ে যাবে এটা আর্জিনিন হবে। দুটো এল আছে, একটা লাইসিন একটা লিউসিন, প্রথমে লাইসিন বলবো তারপরে লিউসিন বলবো। এটা আর্জিনিন, এটা হিস্টিডিন, H মানে হিস্টিডিন, M মানে মেথিওনিন, আই মানে আইসোলিউসিন, টি মানে ট্রিপ্টোফ্যান, আরেকটা টি মানে হচ্ছে আমাদের থ্রিওনিন, ভি মানে হচ্ছে আমাদের ভ্যালিন, আর পি মানে হচ্ছে আমাদের ফিনাইল অ্যালানিন। ব্যাস, তাহলে সব আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে একটা টি হচ্ছে থ্রিওনিন, একটা টি হচ্ছে ট্রিপ্টোফ্যান। এখন এর মধ্যে আমাদের 10টাই আমাদের যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো, এগুলো ছাড়া বাকি যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু বডি সংশ্লেষ করে ফেলতে পারে। তাহলে 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বাদে বাকি সবই যত অ্যামাইনো অ্যাসিড আছে সবাই তাহলে কী হয়ে যাবে? অনপরিহার্য, মানে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। যেমন গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, গ্লুটামিন, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি। এবার হচ্ছে প্রসম অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদের এইভাবে ভাগ করা যায় আম্লিকতা, ক্ষারকীয়তার উপর বেস করে।
প্রোসোমো অ্যামাইনো অ্যাসিড দেখো গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন এগুলোকে বলা হয়ে থাকে সাধারণত প্রোসোমো অ্যামাইনো অ্যাসিড। প্রোসোমো মানে কি, NH2 গ্রুপের সংখ্যা আর অ্যাসিড গ্রুপের সংখ্যা সেম থাকবে, যটা NH2 তটাই অ্যাসিড, যটা NH2 তটা অ্যাসিড, যটা NH2 তটা অ্যাসিড। তাহলে এই যতটা ক্ষারীয় করছে ততটা আম্লিক করবে, তাহলে আলটিমেট কি থেকে যাবে, প্রোসোমো হয়ে যাবে। এই তিনটে স্ট্রাকচার আমরা মনে রাখবো, একটা গ্লাইসিন, একটা অ্যালানিন, একটা ভ্যালিনের স্ট্রাকচার। গ্লাইসিনের ক্ষেত্রে বা অ্যালানিনের ক্ষেত্রে বা ভ্যালিনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমাদের তো এই পার্টটা সেম। তাহলে এখানে আরের জায়গাতে যখন আমরা হাইড্রোজেন বসাবো তখন আমরা সেটাকে নাম দিয়ে দেবো গ্লাইসিন, যখন আমরা CH3 বসাবো তখন আমরা তার নাম দিয়ে দেবো অ্যালানিন, যখন CH3 বসাবো তখন তার নাম দিয়ে দেবো ভ্যালিন। এই হচ্ছে ব্যাপার। এইবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে পিভিটি টিম হলের মধ্যে যে 10টা অ্যামাইনো অ্যাসিডের আমরা কথা পড়লাম, অর্থাৎ যে 10টা আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এদের মধ্যে HAL অর্থাৎ হিস্টিডিন, আর্জিনিন এবং লাইসিন এই তিনটে বাদ দিয়ে বাকি আমাদের যে 7টা আমাদের পড়ে রয়েছে, এই 7টা অ্যামাইনো অ্যাসিডই হলো কিন্তু প্রোসোমো অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখো এটাই লেখা রয়েছে আমাদের যে হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন অর্থাৎ HAL এইটা বাদ দিয়ে বাকি 7টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডই কিন্তু আমাদের প্রোসোমো অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে আমাদের এর মধ্যে যে গ্লাইসিন, অ্যালানিন এবং ভ্যালিন লেখা রয়েছে, তার মধ্যে ভ্যালিনটা হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং প্রোসোমো অ্যামাইনো অ্যাসিড উভয়ই হচ্ছে। এই দুটো হচ্ছে আমাদের অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে, গ্লাইসিন এবং অ্যালানিন। এ দেখো গ্লাইসিন এবং অ্যালানিন। আর এছাড়াও আমাদের বাকি যে আরও ভ্যালিন ছাড়াও আরও যে 6টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাহলে সেগুলোও কিন্তু আমাদের প্রোসোমো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে। তাহলে 6টা আর এই একটা হলো 7টা, আর বাকি এই যে 3টে আমাদের অ্যামাইনো অ্যাসিড এরা হচ্ছে প্রত্যেকেই ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড। বেশ, এবার হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। দেখো প্রোসোমো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমাদের একটা অ্যামাইনো গ্রুপ ছিল, একটা অ্যাসিড গ্রুপ ছিল, ফলে এটা প্রোসোমো হয়ে যাচ্ছিল। তো এখানে আমাদের কি হবে, অ্যাসিড গ্রুপের সংখ্যাটা বেশি থাকবে, তবে সেটাকে আমরা আম্লিক বলতে পারবো। যেমন লক্ষ্য করে দেখো এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে, কিন্তু এখানে অ্যাসিড গ্রুপের সংখ্যা হচ্ছে 2টো, তাই অ্যাসপার্টিক অ্যাসিডকে বলা হয়ে থাকে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। বেশ, তাছাড়াও গ্লুটামিক অ্যাসিড, অ্যাসিড নামটা শুনেই বুঝতে পারছো যে এটা হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড থেকে হচ্ছে গ্লুটামিন, এটাও আম্লিক অ্যামাইনো অ্যাসিড। আর অ্যাসপার্টিক অ্যাসিড থেকে হচ্ছে অ্যাসপারজিন, এটাও হচ্ছে আমাদের আম্লিক অ্যামাইনো অ্যাসিড। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে আমাদের অ্যাসপার্টিক অ্যাসিড এর সংকেত যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এর সংকেতটা হচ্ছে এরকম টাইপের, এই ধারটা CH2। এবার এই যে আমাদের অ্যাসিড গ্রুপটা রয়েছে, এই অ্যাসিড গ্রুপের জায়গাতে এখানে থাকে CONH2, অর্থাৎ এটা অ্যাসিডেরই একটা ডেরিভেটিভ। বেশ, তো এই যে এখানে দেখো লক্ষ্য করে স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এখানে 2খানা NH2 রয়েছে। তাহলে ভুল করে তোমরা কিন্তু ভেবো না যে 2খানা NH2 আছে বলে এটা ক্ষারকীয় হবে, এটা কিন্তু আমাদের আম্লিক অ্যামাইনো অ্যাসিড। কেন আম্লিক অ্যামাইনো অ্যাসিড, কারণ এই দেখো এটা হচ্ছে একটা অ্যাসিড, আর এটা কিন্তু আমাদের অ্যাসিড থেকেই তৈরি হয়েছে। এই যে অ্যাসিড অ্যামাইডটা তৈরি হয়েছে, অর্থাৎ OHটা রিপ্লেস হয়ে NH2 হয়েছে। তার মানে এই NH2 আর NH2 কিন্তু এক নয়, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন গ্রুপ, ঠিক আছে। কিন্তু এই যে অ্যামাইড গ্রুপটা যুক্ত হয়েছে, অ্যাসিড অ্যামাইড হয়েছে, এটা কিন্তু আমাদের পার্টিকুলার কার্বক্সিলিক অ্যাসিড থেকেই এসেছে। তাই আগেরটাতে যেমন আমরা এই দুটোকে অ্যাসিড গ্রুপ হিসেবে কাউন্ট করেছি, তেমনি এখানেও আমাদের এই দুটোকে অ্যাসিড হিসেবে কাউন্ট করব, আর এই গ্রুপটাকে আমরা ক্ষারকীয় গ্রুপ রূপে কাউন্ট করব। ফলে এখানেও আমাদের 2খানা অ্যাসিড গ্রুপ রয়েছে, ফলে অ্যাসপারজিন হয়ে গেল আমাদের, অ্যাসপারাজিনটা হয়ে গেল আমাদের আম্লিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়লো। ঠিক একই রকমভাবে গ্লুটামিক অ্যাসিড থেকে গ্লুটামিনটাও আমাদের আম্লিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়বে। তো ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড যদি আমাদের বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোনগুলো ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড, ওই যে HAL, হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন। দেখো এখানে 3টে নাম লেখা আছে, হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, এটা প্রত্যেকেই হচ্ছে ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড। আর বাকি 7টা তো প্রোসোমো হবে আমরা দেখলাম। তো এখানে আমরা বুঝবো কী করে, দেখো লাইসিনের গঠনটা দেখা রয়েছে। দেখো এই যে NH2টা, এটা দেখো প্রকৃত কার্বনের সাথে ডাইরেক্ট NH2 গ্রুপ রয়েছে, তাহলে প্রাইমারি অ্যামিন গ্রুপের সংখ্যা হচ্ছে আমার 2খানা অ্যামাইনো গ্রুপ রয়েছে, একটা অ্যাসিড গ্রুপ রয়েছে। তার মানেই আমাদের এটা হয়ে গেল ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এটা পড়লো। বেশ, একই রকমভাবে আর্জিনিন, হিস্টিডিন এরাও ক্ষারকীয় হবে। স্ট্রাকচারগুলো অত করার দরকার নেই, জাস্ট তোমরা উদাহরণগুলো মনে রাখবে। এবার হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা। তো আমাদের যত অ্যামাইনো অ্যাসিড রয়েছে, অপরিহার্য হোক বা অনপরিহার্য হোক, যত আমাদের আলফা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, খেয়াল রাখবে যে প্রত্যেকটা আলফা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, এতগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একমাত্র গ্লাইসিন হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে হচ্ছে আলোক নিষ্ক্রিয়। কেন এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয়, কারণ এর কাইরাল সেন্টার নেই, এর কোনো কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন নেই। কিভাবে নেই দেখো লক্ষ্য করে, এই যে আমাদের
গ্রুপটা রয়েছে NH2CH এখানে আর এর জায়গাতে যদি আমরা হাইড্রোজেন বসাই তাহলে সেটাকে গ্লাইসিন বলা হয়। তো এই যে আমার কার্বনটা, এই কার্বনটা হচ্ছে আমার আলফা কার্বন, তাহলে আলফা কার্বনের সাথে আমার এখানে হাইড্রোজেন বসালে আমার এটাকে গ্লাইসিন বলা হয়। তাহলে এই যে আমার আলফা কার্বনটা রয়েছে এর সাথে দেখো বাঁ দিকে হাইড্রোজেন, নিচের দিকে রয়েছে NH2, ডান দিকে রয়েছে COOH, আর এর সাথে দেখো আরেকটা হাইড্রোজেন রয়েছে। তাহলে এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে, তাহলে আমাদের চারটে গ্রুপ তো আলাদা হলো না। আর কোনো কার্বনে যদি চারটে গ্রুপ আলাদা না হয় তাহলে সেটাকে আমরা কাইরাল বলতে পারবো না, তাহলে আমরা সেটাকে অ্যাকাইরাল বলবো। তাই গ্লাইসিন আমাদের এখানে আলোক নিষ্ক্রিয়, কারণ এর আলফা কার্বনটি অপ্রতিসম নয় প্রতিসম। প্রতিসম মানে হচ্ছে অ্যাকাইরাল, এটা খেয়াল রাখবে। প্রতিসম মানে হচ্ছে অ্যাকাইরাল, আর কাইরালের বাংলা নাম হচ্ছে অপ্রতিসম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে যেহেতু আমাদের এখানে অপ্রতিসম বা কাইরাল সেন্টার নেই, তাই এটাকে কিন্তু আমাদের এই গ্লাইসিনটাকে আমাদের কি বলা যাবে না, আলোক সক্রিয় বলা যাবে না, এটা হচ্ছে আমাদের আলোক নিষ্ক্রিয়। তাহলে গ্লাইসিন বাদে বাকি যত কিছু আছে সবাই হচ্ছে আলোক সক্রিয়। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? আচ্ছা, তো যারা আলোক সক্রিয় তাদের ডি থাকবে এবং এল থাকবে, দুরকম বিন্যাস দেখা যাবে, অর্থাৎ তারা একে অপরের ইনান্সিওমার হবে, তাদের রিলেশনটা হবে ইনান্সিওমার। ডি থেকে এল আমরা কি করে করি, মিরার ইমেজ করে নিতে হয়। ডি থেকে মিরার ইমেজ করে নিলে আমাদের এলে ট্রান্সফার হয়ে যায়, আমাদের পার্শ্বীয় পরিবর্তন ঘটে, অর্থাৎ আমাদের এখানে যে গ্রুপগুলো ওপর নিচে আছে তারা সেম থাকবে, শুধু এই ডান দিকের গ্রুপটা বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকের গ্রুপটা ডান দিকে চলে যাবে। বেশ, এরকম আমরা গ্লুকোজের ক্ষেত্রেও দেখেছি বা যে কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখেছি। আর রিলেশনটা ইনান্সিওমার। এবার হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়ন দেখো একটু আগেই আমরা বলছিলাম যে জুইটার আয়ন ব্যাপারটা কি। তো জলীয় দ্রবণে অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিল অ্যাসিড মূলকটা রয়েছে, এই যে কার্বক্সিল অ্যাসিড মূলকটা, এর মধ্যে যে প্রোটনটা H+, এই H+টা যদি আমার এখানে নাইট্রোজেনের সাথে এসে যুক্ত হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে COO-, আর এটা হয়ে যাবে NH3+। এই আয়নটাকে বলা হয়ে থাকে জুইটার আয়ন। আচ্ছা, এটাই লেখা আছে এখানে, জলীয় দ্রবণে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক একটি প্রোটন বর্জন করে এবং প্রাইমারি যে অ্যামিনটা রয়েছে সে ওই প্রোটনটাকে গ্রহণ করে নেয়, দিয়ে দ্বিমেরু সম্পন্ন যে আয়ন তৈরি করে তাকেই বলা হয়ে থাকে জুইটার আয়ন। এটি কেমন প্রকৃতির, প্রসম প্রকৃতির, কিন্তু এর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকার আধান আছে। আচ্ছা, তাই এগুলি উভধর্মী রূপে আচরণ করে, ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে গ্যাসীয় অবস্থাতে কিন্তু জুইটার আয়নের কোনো অস্তিত্ব নেই, যেটুকু অস্তিত্ব আছে জলীয় দ্রবণে। নেক্সট হচ্ছে পেপটাইড বন্ধন, খুব ইম্পর্টেন্ট টার্ম। অ্যামাইনো অ্যাসিডগুলো যখন একটার সাথে একটা পরপর যুক্ত হয়, যেমন এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, তখন এরা জল বের করে, ঠিক আছে। জল নির্গমনের মাধ্যমে এরা যে বন্ধন তৈরি করে নিজেদের মধ্যে, C++ONH বন্ধন, সেই বন্ধনটাকে বলা হয়ে থাকে পেপটাইড বন্ধন। তো কী রকম দেখো, আমরা একটা যদি অ্যামাইনো অ্যাসিডের কথা ভাবি, আলফা অ্যামাইনো অ্যাসিডের কথা যদি আমরা ভাবি, এটা হচ্ছে আমার একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড। তো এই যে আমরা আলফা অ্যামাইনো অ্যাসিডগুলো লিখলাম, তো এখানে সব থেকে ভালো করে দেখো, এই বাঁ দিকে আমরা আর লিখলাম, এখানটাতে NH2 লিখলাম, দিয়ে একটা অ্যাসিডকে বানালাম। তো এই যে OH-টা রয়েছে, এই OH-টা আমার এখান থেকে বেরিয়ে যাবে অ্যাসিড থেকে, আর NH2 থেকে আমার একটা হাইড্রোজেন বেরোবে, ঠিক আছে। সমস্ত রিয়েকশান দেখো একই টাইপের হচ্ছে। যখন অ্যালকোহলগুলো হচ্ছিলো, অ্যালকোহল থেকে হাইড্রোজেন বেরোচ্ছিলো, অ্যাসিড থেকে OH বেরোচ্ছে, আর NH2 থেকে আমাদের হাইড্রোজেন বেরোচ্ছে। আচ্ছা, তো এখান থেকে OH বেরোবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, কোনো অসুবিধা নেই। তাহলে কার্বনের সাথে নাইট্রোজেনটার বন্ড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হাইড্রোজেন এখানে পড়ে থাকবে। বেশ, তো সেই কারণে আমি দেখো এই যে অ্যামাইনো অ্যাসিডটা আমি এখানে লিখেছি, তো এখানে দেখো আটটাকে আমাদের এখানে লিখে এখানে NH2 লেখার কথা ছিল, মানে আমরা যেরকমভাবে বাকিগুলো দেখছি আর কি, কিন্তু আমরা এখানটাতে আমরা NH2টাকে কনভার্ট করে দিলাম আর আটটাকে নিচে লিখলাম। কেন? কারণ এখান থেকে আমাদের এই জলটাকে বার করে বন্ডটা তৈরি করতে সুবিধা হবে। আর প্রথমটাকে তোমরা বলবে স্যার তাহলে প্রথমটাকে তো আমরা এখানে NH2 এখানে আর লিখলেই হতো। হ্যাঁ, হতো, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু যেহেতু আমরা এতক্ষণ ধরে আলফা অ্যামাইনো অ্যাসিডগুলোকে বারবার আমরা এই প্যাটার্নে করে আসছি, এখানটাতে আর বসে কখনো হাইড্রোজেন বসাচ্ছি, কখনো CH3 বসাচ্ছি, মানে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, এই স্ট্রাকচারগুলো দেখে আসছি, সেই জন্য আমি প্রথমটাকে এরকমই রাখলাম, কোনো অসুবিধা নেই। সেকেন্ডটাকে আমি জাস্ট এদের মধ্যে ইন্টারচেঞ্জ করলাম নিজেদের সুবিধার্থে, পরেরটাকেও তাই করবো, তারপরেরটাকেও তাই করবো। তো দেখে নাও এখান থেকে যে জলটা বের হবে, এখান থেকে OH বের হবে, আর একটা এখান থেকে হাইড্রোজেন বের হবে, তাহলে জল বেরিয়ে গেল। তাহলে আমার এই যে কার্বন, এর সাথে নাইট্রোজেনের বন্ড হবে, দেখো কার্বনের সাথে নাইট্রোজেনের দেখো বন্ড হয়েছে। আচ্ছা, নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন তো থাকবে, কারণ দুটো হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় এই OH-এর সাথে যুক্ত হয়ে, তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন পড়ে থাকবে। তাহলে এই যে C++ONH বন্ধনটা, দিস ইজ কল্ড পেপটাইড বন্ড, এই বন্ধনটাকে বলা হয়ে থাকে পেপটাইড বন্ধন। এই বন্ধনটাই হচ্ছে আমার পেপটাইড বন্ধন। আচ্ছা, তাহলে দেখো এই অ্যামাইনো অ্যাসিড আর এই অ্যামাইনো অ্যাসিড কী হলো, দুটো আলফা অ্যামাইনো অ্যাসিড পরস্পর জুড়ে গেল, জুড়ে গিয়ে আমাদের এখানে এই পেপটাইড বন্ধন তৈরি করলো। ঠিক তেমনিভাবে যদি আমরা এরকম একটা
উদাহরণ নিই, ধরো পরীক্ষাতে এসেছে গ্লাই অ্যালাভেল পেপটাইড বন্ধন গঠন করো। প্রথমে আমরা গ্লাই মানে গ্লাইসিন নেবো, তারপরে অ্যালানিন নেবো, তারপরে ভ্যালিন নেবো। তিনটে স্ট্রাকচার দেখো একটু আগে আমরা দেখলাম যে আরের জায়গাতে যদি আমি এখানে হাইড্রোজেন বসাই তাহলে সেটাকে গ্লাইসিন বলা হয়, যদি আমি CH3 বসাই অ্যালানিন বলা হয়, আর যদি আমি CH3 বসাই তাহলে আমাকে সেটাকে ভ্যালিন বলা হয়। তো আমরা হাইড্রোজেনটাকে বাঁ দিকে রেখেছি, কোনো অসুবিধা নেই, তুমি চাইলে এখানটাতে হাইড্রোজেন আর এখানটাতে NH2 রাখতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে এখানগুলোতে NH2কে রাখতে হবে, তার কারণ আমাদের এখান থেকে তাহলে জল বের করে বন্ডটা বোঝাতে সুবিধা হবে। নাহলে যদি আমার এখানটাতে NH2 থাকে তাহলে এটা দেখতে কেমন একটা লাগছে, মাঝখানে এখান থেকে CH3টা থেকে যাবে, প্রবলেম হবে। বেশ, তো এখান থেকে দেখো এক অণু জল বেরোবে, এখান থেকে এক অণু জল বেরোবে, মানে আমার 2 অণু জল বেরিয়ে গেল। তো এই কার্বনটা আমার এই নাইট্রোজেনের সাথে বন্ড করবে, আর এই কার্বনটা আমার এই নাইট্রোজেনের সাথে বন্ড করবে। ফলে কি হবে, এখানটাতে আমার একটা পেপটাইড বন্ধন তৈরি হবে, এখানটাতে আমার একটা পেপটাইড বন্ধন তৈরি হবে। ঠিক আছে, তাহলে কটা পেপটাইড বন্ধন তৈরি হলো? দুটো। ক অণু জল বেরোলো? 2 অণু জল বেরোলো। আর যে পেপটাইডটা গঠন হলো সেই গঠন পেপটাইডটাকে আমরা বলবো এখানে ট্রাইপেপটাইড, কারণ এখানে 3খানা অ্যামাইনো অ্যাসিড মিলে পেপটাইড বন্ধনটা ফর্মেশন হয়েছে। তার মানে আমার এই যে গ্লাই অ্যালা ভ্যাল পলিপেপটাইড বা এটাকে আমরা বলতে পারি ট্রাইপেপটাইড যেটা তৈরি হলো, সেখানে অ্যাকচুয়াল পেপটাইড বন্ধন তৈরি হয়েছে কটা? পেপটাইড বন্ধন তৈরি হয়েছে দুটো। আর ক অণু জল বেরিয়েছে? 2 অণু জল বেরিয়েছে। আর এখানে দেখো এই যে NH2টা রয়েছে সব থেকে বাঁ দিকে, এটাকে আমরা N টার্মিনাল বলবো, আর ডান দিকে এই অ্যাসিডটা রয়েছে, কার্বন রয়েছে এখানে, সেই জন্য এটাকে আমরা C টার্মিনাল বলবো। তাহলে N টার্মিনালটা বাঁ দিকে থাকবে, C টার্মিনালটা ডান দিকে থাকবে, মাঝখানে আমাদের এখানে 2খানা পেপটাইড বন্ধন তৈরি হলো। যদি বলা হয় পেপটাইড বন্ধনের সংকেত কি, তোমরা এটা মনে রাখবে, C ডবল বন্ড NH, তারপরে এধার একটা বন্ড দেবে, এধার একটা বন্ড দেবে। ঠিক আছে, যদি কোনো কারণে তোমরা ভুলে যাও, ধরো এরকম করে অপশানের মধ্যে আছে, ধরো C ডবল বন্ড NH এরকম একটা অপশান দেওয়া আছে, তাহলে এই অপশানটা কিন্তু হবে না, কারণ এখানে বাঁ দিকের বন্ডটা দেওয়া নেই। আবার যদি মনে করো এরকম থাকে C ডবল বন্ড NH, এটাও হবে না, কারণ দেখো ডান দিকের বন্ডটা দেওয়া নেই। তাহলে আমরা এমন অপশানটাতে আমরা দাগ দেবো যেটাতে আমাদের দুদিকেই বন্ডটা করা আছে। আর যদি মনে করো এরকম একটা দেওয়া থাকে, ধরো এই অপশানটা দেওয়া আছে কিন্তু বাকি অপশানগুলো সব উল্টো পাল্টা, মনে করো এর সাথে কোনো লিঙ্কই নেই, তখন তোমরা বাধ্য হয়ে এটাতে দাগ দেবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু জেনারেলি আমরা C ডবল বন্ড NH, এই ধারে বন্ড এই ধারে বন্ড, এটাকে আমরা পেপটাইড বন্ধন বলতে বুঝবো। বেশ, তো এই যদি জুইটার আয়ন করা হয় কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে চলে আসবে, H+টা এখানে এসে চলে আসবে, তাহলে এটা NH3+ হয়ে যাবে, আর এটা CO- হয়ে যাবে। তোমরা যদি বলো যে স্যার আমি এখানটাতে NH2 লিখবো, আমি একই রকমভাবে লিখবো যেমন এইগুলোতে রেখেছি আর কি, মানে NH2টাকে আমি এখানে বসাবো, এখানে হাইড্রোজেন বসাবো, ঠিক আছে বসাও, কোনো অসুবিধার কী আছে, অসুবিধার কিছু নেই। তখন আমার এখানটা NH2 হয়ে যাবে, এখানটা হাইড্রোজেন হয়ে যাবে, তো এটাকে N টার্মিনাল বলবো। সেটা একই হচ্ছে, ধারই তো থাকছে, এখানে থাকাও যায় এখানে থাকাও তাই, একই ব্যাপার। তো তখন আমাদের NH2টা না হয় এখানটাতে আমাদের NH3+ লিখবো, এখানটাতে আমরা নর্মাল হাইড্রোজেন লিখবো, কোনো ব্যাপার নেই। সালফার আছে এমন কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ, মেথিওনিন, সিস্টিন, সিস্টেইন, মুখস্থ রাখবেন। সালফার S, সিস্টেইন আর সিস্টেন S মনে থাকবে, আর মেথিওনিনটা এক্সট্রা করে মনে রাখবেন। 3টে অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত ট্রাইপেপটাইডের সংখ্যা কটা? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের সংখ্যা মনে করো আমাদের মনে রাখবে, যদি আমাদের n ফ্যাক্টোরিয়াল হয় তাহলে আমাদের হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2, এরকম হচ্ছে সূত্রটা। যেমন আমাদের ধরো 4 ফ্যাক্টোরিয়াল হলে 4 ইন্টু তার থেকে এক ঘর কম 3, তার থেকে এক ঘর কম 2, তার থেকে এক ঘর কম 1, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। যারা অঙ্ক নিয়মে, অঙ্কতে তোমরা এগুলো সবই ম্যাথামেটিক্সে পড়েছো বা পড়বে। আচ্ছা, এটা নিয়ে আর আলোচনা করছি না। তো 3টে অ্যামাইনো অ্যাসিডকে আমরা কতভাবে রাখতে পারি? দেখো 3টে অ্যামাইনো অ্যাসিড মানে গ্লাইসিন, অ্যালানিন আর ভ্যালিন। দেখো আমরা এটাকে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন একটা টাইপ হলো, গ্লাইসিন, ভ্যালিন, অ্যালানিন দুটো টাইপ হলো, অ্যালানিন, গ্লাইসিন, ভ্যালিন 3টে টাইপ হলো, A, V, তারপরে মনে করো G করে দিলাম, 4টে হয়ে গেল। এবার যদি আমি ভিটাকে আগে নিয়ে আসি, VAG আর VGA, তাহলে দেখো টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা। একবার জিটাকে সামনে রেখে দুটো স্ট্রাকচার, এইটাকে সামনে রেখে দুটো স্ট্রাকচার, আর ভ্যালিনটাকে সামনে রেখে দুটো স্ট্রাকচার। তো এই দেখো আমরা টোটাল 6 রকমভাবে পেপটাইড বন্ধন আমরা বানাতে পারি। বেশ, তাহলে আমাদের এখানে এটাই বলা হচ্ছে যে 3টে অ্যামাইনো অ্যাসিড দ্বারা, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, অবশ্যই 3টে আলাদা আলাদা হতে হবে, তাহলে টোটাল ট্রাইপেপটাইড ক রকমের হতে পারে? 6 রকমের হতে পারে। আরেকটা জিনিস, যদি আমাদের এখানে ধরো গ্লাই, ভ্যাল, অ্যালা দিত, তখন আমরা কী করতাম? গ্লাইসিনের পরে ভ্যালিনের স্ট্রাকচারটা লিখলাম, তারপরে আমরা এখানে অ্যালানিনের স্ট্রাকচারটা লিখতাম। অর্থাৎ এখানটাতে আমাদের CH3 করে দিতাম, আর এখানটাতে CH3 করে দিতাম, বাকিটা তো সেম, শুধু এই পোর্শন দুটো পাল্টে যেত। এই হচ্ছে ব্যাপার। তাহলে যাই আসুক আমরা একই প্যাটার্নে করতে পারবো। যদি আমাদের দুটো অ্যামাইনো অ্যাসিড হয়, ধরো গ্লাইসিন আর অ্যালানিন দিয়েছে, তাহলে দেখো হয় গ্লাইসিন অ্যালানিন বানাবো,
না হলে অ্যালানিন গ্লাইসিন বানাবো। গ্লাইসিন অ্যালানিন বানালে গ্লাইসিনের এন টার্মিনাল হবে, আর অ্যালানিনটার ক্ষেত্রে সি টার্মিনাল হবে, যেহেতু অ্যালানিনটা ডান দিকে থাকছে। আর এ জি অ্যালানিন আর গ্লাইসিন বানালে কী হবে, অ্যালানিনটা এন টার্মিনাল হবে, জিটা সি টার্মিনাল হবে। বেশ, তাহলে কটাভাবে বানাতে পারবো, 2 ফ্যাক্টোরিয়াল, 2 × 1। বেশ, ঠিক তেমনিভাবে যদি আমাদের 4টে পেপটাইড হয় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, মানে তোমার কত হচ্ছে, 4 × 3 = 12, 2 × 24 হচ্ছে। এভাবে আমরা করতে পারবো। পেপটাইডের যে বন্ধনগুলো তৈরি হচ্ছে, এতে আলফা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা দেখো, এটাতে যেমন 3টে গ্লাইয়ালে ভ্যাল, এতে আলফা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 3টে। এরকমভাবে 100টা অ্যামাইনো অ্যাসিড বা তার বেশি অ্যামাইনো অ্যাসিড যদি পরপর যুক্ত হয় তাহলে সেটাকে সাধারণত প্রোটিন বলা হয়। তবে ব্যতিক্রম আছে, ইনসুলিন হচ্ছে এমন একটা প্রোটিন যাতে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে 100টা তো থাকছে না, তাও ইনসুলিনকে কী বলা হয়, প্রোটিন বলা হয়। এই কোশ্চেনটাও পরীক্ষা পারপাসে আমাদের ইম্পর্টেন্ট, যে ইনসুলিন এক প্রকার হলো প্রোটিন। ইনসুলিন কি, ইনসুলিন হচ্ছে আমাদের একটা প্রোটিন, খেয়াল রাখবে এটা। প্রোটিন কেমন হয়, প্রোটিন উভধর্মী প্রকৃতির হয়, ঠিক আছে। বেশ, গঠন অনুযায়ী প্রোটিনের প্রকারভেদ। একটা গঠন হচ্ছে প্রাইমারি গঠন, এখানে এই যে পেপটাইড বন্ধনগুলো রয়েছে, সেই পেপটাইড বন্ধনে যে অ্যামাইনো অ্যাসিডগুলো, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো একটার পর একটা পরপর সরল রেখা বরাবর যুক্ত থাকে। ধরো গ্লাইসিন অ্যালানিন ভ্যালিন, গ্লাইসিন অ্যালানিন ভ্যালিন, এরকম করে পরপর যখন যুক্ত থাকে তখন তাকে বলা হয় প্রাইমারি গঠন। প্রাইমারি গঠনটা কেমন, স্ট্রেট, একদম স্ট্রেট হবে। সেকেন্ডারি গঠন দুটো ভাগে ভাগ করা যায়, একটা আলফা হেলিক্স আর একটা হচ্ছে আমাদের বিটা প্লিটেড। এখন ব্যাপার হচ্ছে আলফা হেলিক্স কাকে বলা হয়। আলফা হেলিক্সের গঠনটা পেঁচালো টাইপের, এরকম টাইপের পেঁচালো টাইপের বা এরকম টাইপের পেঁচালো টাইপের এটা হয়ে থাকে। ক্লকওয়াইজ আবর্তিত হয়, দক্ষিণাবর্তী হয়, ঠিক আছে। পেঁচালো টাইপের গঠন হয় আলফা হেলিক্স স্ট্রাকচার, অর্থাৎ স্প্রিংয়ের মতো খানিকটা আমাদের দেখতে হয়, স্প্রিং যেমন দেখতে হয় ঠিক সেরকম টাইপের এটা দেখতে হয়। বিটা প্লিটেডটা হচ্ছে আমাদের ভাঁজযুক্ত চেয়ারের মতো, ঠিক যেরকম করে আমাদের চেয়ার থাকে, এই চেয়ারের দেখবে এরকম টাইপের দেখতে হয় চেয়ার, বা ভাঁজযুক্ত চাদর, ভাঁজযুক্ত চাদর, সেরকম আমাদের খানিকটা দেখতে হয় বিটা প্লিটেড স্ট্রাকচার। টারসিয়ারি স্ট্রাকচার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইব্রাস, একটা বর্তুলাকার বা গ্লোবিউলার। খুব ইম্পর্ট্যান্ট টার্ম এই টারসিয়ারিটা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো ফাইব্রাস কাকে বলা হয়, বা আঁশালো বা তন্তুময় কাকে বলা হয়। তো এখানে এই যে আমাদের পেপটাইড শৃঙ্খলগুলি বা পেপটাইড বন্ধনগুলো, এরা কি হয়, পাশাপাশি পরস্পর কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে। মনে করো এরকম করে একটা আছে, আর একটা মনে করে এরকম করে আছে, তাহলে এরকম কুণ্ডলী পাকিয়ে যখন অবস্থান করে তখন সেটাকে বলা হয় ফাইব্রাস। আর এই কুণ্ডলীটা যখন এরকম করে রাউন্ড হয়ে যখন একটা গোলাকার স্ট্রাকচার নিয়ে নেয় তখন সেটাকে আমরা বলবো বর্তুলাকার বা গোলকাকার, ঠিক আছে। বেশ, হয়ে গেল। ফাইব্রাসটা জলে অদ্রাব্য, বর্তুলাকারটা জলে দ্রাব্য। ফাইব্রাসটা কোথায় পাওয়া যায়, চুল এবং নখে উপস্থিত ক্যারাটিন হচ্ছে এই ধরনের প্রোটিনের উদাহরণ, আর ইনসুলিন এনজাইম প্রভৃতি হচ্ছে আমাদের বর্তুলাকার প্রোটিনের উদাহরণ। তো আমরা খেয়াল রাখবো, এই পার্থক্যটা আমরা খেয়াল রাখবো, ভালো করে পড়বো। তাহলে আবারও দেখলাম এটা হচ্ছে কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে, আর এই কুণ্ডলীটা যখন আমাদের এরকম করে রাউন্ড শেপ নিয়ে নেয়, গোলকাকার শেপ নিয়ে নেয়, তখন সেটাকে আমরা বর্তুলাকার বলবো। কোয়াটারনারি গঠন, অনেকগুলো পলিপেপটাইড যখন নিজেদের মধ্যে একে অপরের সাথে বিভিন্ন বন্ধনের মাধ্যমে জটিল টাইপের একটা গঠন করে তখন সেটাকে বলা হয় কোয়াটারনারি গঠন। যেমন হিমোগ্লোবিন, এই নামগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে কোয়াটারনারি গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, যেমনভাবে খুশি এটা এলোমেলোভাবে একে অপরের সাথে বিভিন্ন প্রকার বন্ধনের মাধ্যমে একত্রিত হয়ে একটা জটিল ত্রিমাত্রিক গঠন এটা তৈরি করে। বেশ, তো এই যে আমরা 4টে গঠন বললাম, এই 4টে গঠনকে খুব সুন্দর একটা এক্সাম্পলের সাথে আমরা কম্পেয়ার করে রাখতে পারি যাতে বুঝতে আমাদের পরবর্তীকালে সুবিধা হবে। তো এটাকে দেখো, মানে আমরা জাস্ট মেয়েদের চুলের সাথে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি কীরকম। এই যে আমাদের প্রাইমারি গঠনটা রয়েছে, তো দেখবে অনেকের দেখবে চুল দেখবে পুরো স্ট্রেট হেয়ার হয়, ঠিক আছে, একদম পুরো স্ট্রেট হেয়ার, ঠিক আছে। তো স্ট্রেট হেয়ার যেটা আর কি, সেটাকে আমরা প্রাইমারি গঠনের সাথে কম্পেয়ার করতে পারি। সেকেন্ডারি গঠনে যদি আসি, অনেকের দেখবে কার্লি টাইপের দেখবে হেয়ার হয়, কার্লি হেয়ার, তো সেটাকে আমরা আলফা হেলিক্সের সাথে কম্পেয়ার করতে পারি। অনেকের দেখবে স্ট্রেট হয় বাট তার মধ্যেও দেখবে একটা হালকা ঢেউ খেলানো একটা এরকম ভাব থাকে, এটাকে আমরা বিটা প্লিটেটের সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। খানিকটা চাদরের ভাঁজের মতো বা চেয়ারের মতো দেখতে লাগছে, ঠিক আছে। টারসারি গঠনটার ক্ষেত্রে কি, এই যে ফাইব্রাস, অনেকে দেখবে মেয়েদের যে বিনুনি ইয়ে করে আর কি, বিনুনি বাঁধে, ঠিক আছে, এরকম করে দেখবে বিনুনি করে চুলটাকে সোজা যখন রাখে, স্ট্রেট যখন সোজা ঝুলিয়ে রাখে তখন সেটাকে বলা হয় ফাইব্রাস। আবার দেখবে অনেক সময় বিনুনি করার পর এটাকে দেখবে কি হয়, গোল করে খোপা আকারের গোল করে বেঁধে নেয়, খোপা বেঁধে নেয়, তখন কি হয়ে যায়, সেটা রাউন্ড শেপ নিয়ে নেয়, তখন সেটাকে আমরা বলবো বর্তুলাকার। আর
লাস্টের এই যে কোয়াটারনারি গঠন, এটা দেখবে অনেকে দেখবে সাধু সন্তদের আমাদের যে জোটা তৈরি হয় সেখানে দেখবে একটা এরকম জটিল টাইপের স্ট্রাকচার তৈরি হয়, যে স্ট্রাকচারটাকে আমরা সহজে ভাঙতে পারি না। ঠিক আছে, যেমন সাধুদের জোটার যে চুলগুলো যেমন তোমার একটার সাথে একটা এরকম করে জড়িয়ে যায়, সেটাকে আমরা চাইলেও কিন্তু সহজে ছাড়াতে পারবো না। তো সেটাকে আমরা জাস্ট এখানে কোয়াটারনারি গঠন বলছি। এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো যে কোন গঠনটা কেমন। তাহলে আবারও বলে দিই একবার, প্রাইমারি গঠনটা তো বুঝতেই পারলে, স্ট্রেট হেয়ার, দিস ইজ কার্লি হেয়ার, এটা স্ট্রেট অথচ একটা হালকা ঢেউ খেলানো ভাব থাকবে। টার্সিয়ারিতে আমাদের ওই বিনুনি করার সাথে আমরা কম্পেয়ার করলাম, এটাকে খোঁপা করার সাথে কম্পেয়ার করলাম, আর এটাতে জোটার সাথে কম্পেয়ার করলাম। নেক্সট, প্রোটিনের ডিনেচারেশন। যদি আমরা প্রোটিনকে হিট দিই বা তার পিএইচটাকে চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে তার ভাঁজগুলো খুলে যায় এবং বর্তুলাকার প্রোটিন দেখা যায় তন্তুময় প্রোটিনে পরিণত হয়। যেমন এই যে খোপাটা, এটাকে খুলে দিলে পরেই ধরো এইটাকে তো খোপা বানানো হয়েছিল, তাহলে এটাকে যদি আমরা খুলে দিই তাহলে আবার এই অবস্থাতে ফিরে চলে আসবে, এই অবস্থায় ফিরে চলে আসবে। তাহলে এই যে বর্তুলাকার থেকে ফাইব্রাসে কনভার্ট হয়ে যাচ্ছে হিট দিলে বা পিএইচের পরিবর্তন করলে, এই ঘটনাটাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিন। এই ডিনেচারেশনের ফলে প্রোটিনের প্রাইমারি গঠন যেমন স্ট্রেট স্ট্রাকচারটা, এর তো কোনো পরিবর্তন হয় না, কিন্তু সেকেন্ডারি বা টার্সিয়ারি গঠনের পরিবর্তন হয়। অর্থাৎ টার্সিয়ারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তুলাকার, স্পেশালি এটাই ঘটে, বর্তুলাকার থেকে ফাইব্রাস হয়ে যায়। তো যেমন উদাহরণ কি, ধরো ডিম কাঁচা অবস্থাতে যখন থাকে তখন দেখা যায় তার মধ্যে দেখবে সাদা অ্যালবুমিনটা আমরা দেখতে পাই না। তো ডিমটাকে যখন সেদ্ধ করা হয় তখন তো সাদা অ্যালবুমিনটা জমাট বেঁধে যায়। তো এক্ষেত্রে অ্যালবুমিন প্রথমে যখন কাঁচা অবস্থায় ডিমটা থাকে তখন সেটা থাকে বর্তুলাকার, ঠিক আছে, বর্তুলাকার বা জলে দ্রাব্য। সেখান থেকে তৈরি হয় ফাইব্রাস বা তন্তুজ, যেটা জলে অদ্রাব্য। তাহলে ফাইব্রাস বা তন্তুজ কোনটা? ডিম সেদ্ধ হওয়ার পর। বর্তুলাকার কোনটা? ডিম সেদ্ধ হওয়ার আগে। ঠিক তেমনি যখন দুধ থেকে দই তৈরি হয়, দুধটা হচ্ছে আমার বর্তুলাকার, এখান থেকে যখন দই তৈরি হয় সেটা হচ্ছে ফাইব্রাস বা তন্তুজ। দুধ থেকে যখন আমাদের ছানা তৈরি হয়, সেম জিনিস, দুধটা বর্তুলাকার, ছানাটা হচ্ছে আমাদের কি? ছানাটা হচ্ছে আমাদের তন্তুজ। দুধটা হচ্ছে আমাদের জলে দ্রাব্য, প্রথমে বর্তুলাকার থাকছে, সেখান থেকে আমাদের ছানা জলে অদ্রাব্য। এই হচ্ছে ব্যাপার। তো এখানে এটাই লেখা আছে যে দুধ হচ্ছে বর্তুলাকার আর দই বা ছানা হচ্ছে তন্তুময় বা ফাইব্রাস প্রোটিন। নেক্সট, এবার আমাদের প্রোটিন কমপ্লিট হলে এবার আমরা জাস্ট এনজাইম সম্পর্কে হালকা আলোচনা করব। এনজাইম কি? এনজাইম হচ্ছে এক ধরনের জৈব অনুঘটক এবং প্রোটিন, ঠিক আছে। সাধারণত এগুলোকে বর্তুলাকার প্রোটিন বলা হয় বা গ্লোবুলার প্রোটিন বলা হয়। এটাই লেখা আছে প্রায় সমস্ত এনজাইম বর্তুলাকার টাইপের হয়। কি কি উৎসেচক রয়েছে? যেমন সেলুলেজ উৎসেচক সেলুলোজের আদ্র বিশ্লেষণে সাহায্য করে, মল্টেজ উৎসেচক মল্টোজের আদ্র বিশ্লেষণে সাহায্য করে, ঠিক আছে। এই যে আমরা সেলুলোজ বা মল্টোজের আদ্র বিশ্লেষণ পড়েছি, সেলুলোজের ক্ষেত্রে বা মল্টোজের ক্ষেত্রে এগুলো হচ্ছে পলিস্যাকারাইড, এখান থেকে প্রচুর পরিমাণ মনোস্যাকারাইড উৎপন্ন হয়। তো সেটার জন্য আমাদের এই উৎসেচকগুলো আমাদের কাজে লাগে। প্রয়োগ কী রয়েছে? পনির, শিরা প্রভৃতি প্রস্তুতি, হৃদযন্ত্রের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। স্ট্রেপ্টোকাইনেজ নামক একটি উৎসেচক রয়েছে যা জমাট বাঁধা রক্তকে দ্রবীভূত করতে সাহায্য করে। নেক্সট চলে আসে নিউক্লিক অ্যাসিড। তোমরা বায়োলজিতে অলরেডি এগুলো খুব ভালো করে পড়েছো, তাও আমরা জাস্ট একটু কিছু ওয়ান শটের মতো একটু দেখে নেবো যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে এক ধরনের পলিমার। তাহলে নিউক্লিক অ্যাসিড কি? পলিমার। এটা তাহলে বিভিন্ন মনোমার দ্বারা গঠিত হবে। সেই মনোমারগুলোর নাম কি? মনোমারগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কোথায় অবস্থান করে? নিউক্লিওটাইড অবস্থান করে নিউক্লিয়াসে এবং সাইটোপ্লাজমে, ঠিক আছে, নিউক্লিয়াসে এবং সাইটোপ্লাজমে অবস্থান করে। তাহলে এগুলো হচ্ছে এক ধরনের পলিমারিক যৌগ যা নিউক্লিওটাইড নামক মনোমার দ্বারা গঠিত। এটা কোথায় অবস্থান করে? নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমে অবস্থান করে। এই কয়েকটা পয়েন্টস খেয়াল রাখবে। তো এই যে মনোমার নিউক্লিওটাইড, এটা কী কী অংশ দ্বারা গঠিত? বেস, নাইট্রোজেন বেস, সুগার, পেন্টোজ সুগার এবং ফসফেট। তাহলে বেস, সুগার, ফসফেট, এই সিকোয়েন্সই মনে রাখবে, বেস প্লাস সুগার প্লাস ফসফেট, ঠিক আছে। এই ফর্মেটে খেয়াল রাখবে বিএসপি। তো বেস, সুগার, ফসফেট। তো এই বেসটা দুটো পার্ট নিয়ে গঠিত হয়, একটা পিউরিন, একটা পিরিমিডিন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পিউরিনের অংশ কী কী? অ্যাডেনিন আর গুয়ানিন। আর এর অংশ কী কী? সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, এজি আর সিটি ইউ। চলে আসছি পেন্টোজ সুগারে, একটা রাইবোজ, একটা ডিঅক্সি রাইবোজ। রাইবোজ থাকে আরএনএতে, ডিঅক্সি রাইবোজ থাকে ডিএনএতে। আর হচ্ছে ফসফেট। তো নিউক্লিওটাইড দেখো আমাদের এই বেস, সুগার, ফসফেট এটা নিয়ে তৈরি হয়। আরেকটা আছে আমাদের নিউক্লিওসাইড, সেটা শুধুমাত্র বেস আর সুগার নিয়ে তৈরি হয়, ফসফেটটা থাকে না। ডিএনএর নাইট্রোজেন বেস কী কী? ডিএনএর মধ্যে আমাদের নাইট্রোজেন বেস যেগুলো থাকে সেটা হচ্ছে ATGC, এর সাথে টি ডবল বন্ড আকারে, জি এর সাথে সি ট্রিপল বন্ড আকারে। আরএনএতে থাকে AUGC, এর সাথে ইউ ডবল বন্ড, জি এর সাথে সি ট্রিপল বন্ড। এগুলো সবই তো আমরা ক্লাস 10 লেভেল থেকে বায়োলজিতে পড়ছো।
নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের পার্থক্যটা দেখে নাও। নিউক্লিওসাইডে ফসফেটটা থাকে না, শুধু বেস আর সুগার, এখানে বেস সুগার ফসফেট। এখানে অ্যাডেনিন আর গুয়ানিন থাকে, এখানে আমাদের এটাকে আমরা ফসফেটটা যুক্ত আছে সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাডিনোসিন মনোফসফেট আর গুয়ানোসিন মনোফসফেট। আচ্ছা, এটা রাসায়নিকভাবে ক্ষারধর্মী, এটা রাসায়নিকভাবে হচ্ছে আম্লিক ধর্মী বা অ্যাসিড ধর্মী। কারণ এটা ক্ষারধর্মী, কারণ এর মধ্যে দেখো বেস রয়েছে তাই এটা ক্ষারধর্মী, আর এখানে যেহেতু বেসের সাথে সাথে আমাদের ফসফেটটা রয়েছে তাই দেখা যায় এটা হচ্ছে আমাদের আম্লিক ধর্মী। ডিএনএ আরএনএর পার্থক্য কি? ডিএনএ মিন্স ডিঅক্সিরাইবোজ, এটা রাইবোজ। এখানে এটিজিসি থাকে, এখানে ইউজিসি থাকে। এটা ক্রোমোজোমে অবস্থান করে, দিস ইজ সাইটোপ্লাজমে অবস্থান করে। এটা দ্বিতন্ত্রী, এটা একতন্ত্রী, এটা বৃহদাকার, এটা ক্ষুদ্রাকার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। তো আজকের ভিডিওটা এতটাই। আমাদের এই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এনজাইম, এগুলো আমরা আলোচনা করলাম। তোমরা বই থেকে ভিটামিন পার্টটা পড়ে নেবে। ভিটামিনের মধ্যে বেশি কিছু পড়তে হবে না, দেখবে বইতে ছক আকারে দেওয়া আছে বিভিন্ন ভিটামিনের নাম, তাদের রাসায়নিক নাম এবং তাদের অভাবে কী রোগ হয়, সেই পার্টটা একটু ভালো করে পড়ে নেবে, তাহলে ভিটামিন পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর কোন ভিটামিনগুলো জলে দ্রাব্য, কোনগুলো ফ্যাটে দ্রাব্য, এই জায়গাটা ভিটামিন পার্টটা একটু বই থেকে পড়বে। পাশাপাশি তোমরা যদি ইচ্ছা হয় তাহলে ডিএনএ আরএনএর যে গঠনগুলো বইয়ে দেওয়া আছে এগুলো মোটামুটি একটু দেখে রাখবে। তারপরে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পেরে যাব যে কেমন টাইপের প্রশ্ন এখান থেকে আসছে। বেশ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এরপর থেকে আমরা ডিপিপিগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।